আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বেশ কিছুদিন ধরে আমার কাছে কমেন্ট আসতেছে শেপার মেশিন কিভাবে অপারেট করতে হয় এ নিয়ে যেন আমি একটি ভিডিও তৈরি করি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি শেপার মেশিন অপারেট করতে হয়। ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। শেপার মেশিন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব হরিজন্টাল শেপার মেশিন কিভাবে অপারেট করতে হয়। শেপার মেশিনের সাহায্যে প্লেন সারফেস যুক্ত জব তৈরি করা হয়। গোলাকার জব শেপার মেশিনের সাহায্যে তৈরি করা যায় না। শেপার মেশিনের সাহায্যে স্কোয়ার ব্লক, আয়তাকার, হেক্সাগন ইত্যাদি জব তৈরি করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের স্লট তৈরি করা যায়। তারপরে গিয়ার বা বিভিন্ন ধরনের শেফটে কিওয়ে তৈরি করা হয়। এছাড়াও গিয়ার অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা চাইলে শেপার মেশিনে গিয়ারও তৈরি করতে পারবো। তো চলুন প্রথমেই আমরা এই মেশিনটির প্রধান প্রধান অংশের নাম জেনে নিই। প্রথমেই লম্বা যে অংশটি আমরা দেখতে পারতেছি এই অংশটির নাম হলো র্যাম। র্যামের উপরে যে অংশটি আছে এটিকে বলা হয় র্যাম পজিশনিং লক। আর এটি হলো র্যাম পজিশনিং হ্যান্ড হুইল। এটি হলো টুল হেড। তারপর এটি আছে টুল পোস্ট, দেখুন এখানে টুল লাগানো আছে। এটি হলো ডাউন ফিড হ্যান্ড হুইল। এটি হলো মেশিন ভাইস। তারপরে এটি হলো ওয়ার্কিং টেবিল। আর এই অংশের নাম হলো ক্রস রেইল। এখানে দুটি শেফট দেখা যাচ্ছে। প্রথম শেফটের নাম হলো ক্রস ফিড ট্রাভের্স, নিচের শেফটির নাম হলো ভার্টিক্যাল ট্রাভের্স। আর এটি হলো ওয়ার্কিং টেবিল সাপোর্ট। টেবিলের ওজন, ভাইসের ওজন এবং জবের ওজনের কারণে যেন টেবিলটি সামনের দিকে হেলে না পড়ে, এই জন্য এই সাপোর্টটি দেওয়া হয়েছে। এর ব্যবহার আমরা সামনে দেখব। এই সম্পূর্ণ অংশটির নাম হলো কলাম। মেইন সুইচ। এই অংশটির নাম হলো ক্রস ফিড ডিরেকশন লিভার। আর এটিকে বলা হয় ক্রস ফিড ক্র্যাঙ্ক। তারপর এই নাটটির নাম হলো স্ট্রোক রেগুলেটর নাট। এই শেফটের নাম হলো স্ট্রোক রেগুলেটর শেফট। এই শেফটের সাহায্যে স্ট্রোক লেংথ কমানো এবং বাড়ানো হয়ে থাকে। এই চারটি এবং এই দুটি লিভারের সাহায্যে র্যামের স্ট্রোক স্পিড নিয়ন্ত্রণ করা হয়। এই হ্যান্ডেলটির নাম হলো স্টার্টিং হ্যান্ডেল। তো ভিউয়ার, এই ছিল এই মেশিনটির প্রধান প্রধান কিছু অংশ। তো চলুন এবারে আমরা দেখে নিই এই অংশগুলো কিভাবে অপারেট করতে হয়। তো মেশিনটি অন করার জন্য মেইন সুইচের অন বাটনটি পুশ করতে হবে। তারপরে এই শেফটিকে ভিতরের দিকে পুশ করলে র্যাম চলাচল শুরু করবে। দেখুন র্যাম চলতেছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন ভিউয়ার, তা হলো র্যামটি যে গতিতে সামনের দিকে যাচ্ছে, পিছনের দিকে কিন্তু সেই গতিতে ফিরে আসতেছে না। সামনের দিকে একটু ধীর গতিতে যাচ্ছে, পিছনের দিকে একটু দ্রুত ফিরে আসতেছে। তো এই দ্রুত ফিরে আসার কাজটি করতেছে কুইক রিটার্ন মেকানিজম। তো কুইক রিটার্ন মেকানিজম সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব না, যেহেতু আজকের ভিডিওটি একটু লম্বা হবে। তাই যখন আমি টাইপস অফ শেপার মেশিন নিয়ে ভিডিও তৈরি করব, ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার চলুন এবারে আমরা দেখে নিই কীভাবে র্যাম নিউট্রাল করতে হয়। অর্থাৎ মেশিন চলবে কিন্তু র্যামটি চলাচল করবে না। তো সঠিকভাবে জব মেশিনিং করার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং। তো আশা করি এটি খুব মনোযোগ সহকারে আপনারা লক্ষ্য করবেন। তো র্যামটি নিউট্রাল করার জন্য প্রথমে আগে এই নাটটিকে লুজ করতে হবে। তারপরে এই শেফটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। কিছুক্ষণ এভাবে ঘোরানোর পরে নাটটিকে টাইট দিয়ে মেশিনটি স্টার্ট করে দেখতে হবে র্যামের স্ট্রোক লেংথ কমেছে কিনা। দেখুন আগের থেকে অনেকখানি কমেছে। ঠিক একইভাবে আবার নাটটিকে লুজ করে শেপটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। দেখুন আগের থেকে অনেকখানি কমেছে। তো ভিউয়ার এখন খুব ভালো করে লক্ষ্য করুন, দেখুন র্যামটি আর চলতেছে না। শেফটের দিকে লক্ষ্য করুন ভিউয়ার, শেফট ঘুরতেছে কিন্তু র্যামটি আর চলাচল করতেছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিউট্রাল কিভাবে করতে হবে। এবারে আমরা দেখব কিভাবে র্যামের স্ট্রোক লেংথ বাড়াতে হয়।
র্যামের স্ট্রোক লেংথ যদি জবের দৈর্ঘ্যের থেকে বেশি হয় তাহলে শেপার মেশিনের সাহায্যে একটি জব তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। তার কারণ হলো শেপার মেশিন শুধু সামনের স্ট্রোকে মেটাল কাটতে পারে, পিছনের স্ট্রোকে মেটাল কাটতে পারে না। স্ট্রোক লেংথ বাড়ানোর জন্য শেফটটিকে ক্লকওয়াইজের দিকে ঘোরাতে হবে। তো প্রয়োজন অনুযায়ী স্ট্রোক লেংথ বাড়িয়ে নিতে হবে। তো দেখুন ভিউয়ার, লক্ষ্য করে স্ট্রোক লেংথ বেড়েছে। তো আমরা চাইলে স্ট্রোক লেংথকে আরও বাড়াতে পারবো। তো ভিউয়ার, এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখব, আর তা হলো র্যামের স্ট্রোক পজিশন কিভাবে সেট করতে হয়। দেখুন লক্ষ্য করে ভিউয়ার, এখন র্যামের স্ট্রোক পজিশন কোথায় আছে? এখন স্ট্রোক পজিশন আছে এখানে। আমরা চাইলে র্যামের স্ট্রোক পজিশন সামনের থেকেও নিতে পারবো বা আরও ভিতরের থেকে চাইলেও স্ট্রোক পজিশন নিতে পারবো। তো চলুন আমরা এই সেটিংটি দেখে নেই। তো র্যামের স্ট্রোক পজিশন সেট করার জন্য প্রথমে র্যামের উপরে যে স্ট্রোক পজিশনিং লক আছে এটিকে লুজ করে নিতে হবে। তারপর এই হ্যান্ড হুইলটি ঘুরিয়ে স্ট্রোক পজিশন সেট করতে হবে। তো আমি এই লকটিকে সামনের দিকে নিয়ে যাব, যার দরুন স্ট্রোক পজিশন ভিতরের দিকে চলে আসবে। দেখুন লক্ষ্য করে ভিউয়ার। তারপরে এই লকটিকে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। তো ভিউয়ার লক্ষ্য করুন, এখন র্যামের স্ট্রোক পজিশন অনেক ভিতর থেকে শুরু হবে। দেখুন ভিউয়ার, স্ট্রোক পজিশন আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখন র্যামের স্ট্রোক পজিশন সামনের দিকে নিয়ে আসতে পারবো। তার জন্য এই লকটিকে পিছনের দিকে নিয়ে যেতে হবে। তো লক্ষ্য করুন ভিউয়ার খুব ভালো করে, স্ট্রোক পজিশন এখন সামনের দিকে চলে এসেছে। তো আমরা চাইলে স্ট্রোক পজিশন আরও সামনের দিকে নিতে পারবো। তো আশা করি ভিউয়ার আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি স্ট্রোক লেংথ এবং স্ট্রোক পজিশন কিভাবে সেট করতে হয়। তো এবারে আমরা এই টুল হেড এবং টুল পোস্টের ব্যবহার সম্পর্কে জানব। এটির নাম হলো ক্ল্যাপার বক্স। যেহেতু র্যাম শুধুমাত্র সামনের স্ট্রোকে মেটাল কাটে, তো সামনের স্ট্রোকে মেটাল কেটে যখন র্যামটি ফিরে যায় তখন টুল পোস্টটি বা টুলটি এরকম সামান্য উপরের দিকে উঠে যায়, যেন কাটিং এজটি নষ্ট না হয়ে যায় ঘর্ষণের কারণে। এই টুল হেডের সাহায্যে আমরা চাইলে 0 ডিগ্রিতেও মেটালকে কাটতে পারবো, আবার চাইলে বিভিন্ন ডিগ্রিতেও মেটালকে কাটতে পারবো। দেখুন ভিউয়ার লক্ষ্য করে, এখানে একটি নাট দেওয়া আছে, তার অপোজিট পাশে এরকম একটি নাট দেওয়া আছে। এই দুটি নাটকে আমরা যদি লুজ করি তাহলে, তো এটি হলো সেন্টার লাইন, আর এখানে একটি ডায়াল দেওয়া আছে। এখানে প্রতিটি দাগের মান হলো 1 ডিগ্রি করে। আমরা চাইলে এই সেন্টার লাইনের সাহায্যে টুল হেডটিকে বিভিন্ন ডিগ্রিতে সেট করতে পারবো। তো এখানে দেখুন সর্বোচ্চ উপরের দিকে 90 ডিগ্রি পর্যন্ত দাগ দেওয়া আছে। তারপরে সেন্টার লাইনের নিচের দিকেও এরকম 90 ডিগ্রি পর্যন্ত দাগ দেওয়া আছে। তো অ্যাঙ্গেলে সেট করার জন্য দেখুন এই দুটি নাটকে লুজ করে এবারে আমরা চাইলে উপরের দাগ এবং নিচের দাগ অনায়াসে ব্যবহার করতে পারবো। দেখুন আমরা চাইলে এদিকেও অ্যাঙ্গেল করতে পারবো, আবার এদিকেও অ্যাঙ্গেল করে স্বল্প দৈর্ঘ্যের কৌণিক জব তৈরি করতে পারবো। তো এখন এই দুটি শেফটের ব্যবহার আমরা জানবো। এটির নাম হলো ক্রস ফিড ট্রাভের্স শেফট। তারপর এই শেফটের সাহায্যে ফিড দিতে হলে এখানে যে দুটি লক আছে এই দুটি লককে আনলক করে নিতে হবে। তারপরে আমরা এই শেফটের সাহায্যে টেবিলটিকে উপরে এবং নিচে উঠানামা করতে পারবো। তো টেবিলের উপরে যে ভাঁজটি আছে এই ভাঁজটিকে চাইলে আমরা বিভিন্ন ডিগ্রিতে অ্যাঙ্গেল করে বাঁধতে পারবো। দেখুন এটি এখন 90 ডিগ্রিতে বাঁধা আছে। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁধার জন্য, তো দেখুন এখানে একটি নাট দেওয়া আছে, এই নাট এবং অপোজিট পাশে আরও একটি নাট আছে। এই দুটি নাটকে লুজ করলে আমরা বিভিন্ন ডিগ্রিতে অ্যাঙ্গেল করে টেবিলটিকে বেঁধে আমরা জব মেশিনিং করতে পারবো। বড় এবং ভারী জব কৌণিক আকৃতিতে তৈরি করার জন্য এই টেবিলটিকেও অ্যাঙ্গেল করে বাঁধা যায়। এখানে একটি ডায়াল দেওয়া আছে, প্রতিটি দাগের মান হলো 1 ডিগ্রি করে। তো দেখুন এই টেবিলটিকে অ্যাঙ্গেল করে বাঁধতে হলে এখানে একটি বোল্ট দেওয়া আছে, তারপরে এখানে একটি নাট দেওয়া আছে দেখুন, আর এ পাশে একটি নাট দেওয়া আছে। তো এই দুটি নাট এবং এই বোল্টটিকে লুজ করলে টেবিলটিকে অ্যাঙ্গেল করে বাঁধা যাবে।
তো দেখুন ভিউয়ার, লক্ষ্য করে আমি টেবিলটিকে এইদিকে অ্যাঙ্গেল করতেছি। আবার টেবিলটিকে এপাশে অ্যাঙ্গেল করার জন্য এই বোল্টটিকে খুলে এপাশে লাগিয়ে দিতে হবে। এবারে আমরা টেবিলটিকে এইদিকে অ্যাঙ্গেল করতে পারবো। তো আশা করি ভিউয়ার আপনারা বুঝতে পেরেছেন টেবিল এবং ভাইস কিভাবে অ্যাঙ্গেল করে বাঁধতে হবে। এবারে আমরা দেখব র্যাম চলাচলের গতি কিভাবে কমাতে এবং বাড়াতে হয়। দেখুন ভিউয়ার, এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে এবং প্রতিটি চিত্রের নিচে নাম্বার দেওয়া আছে। তো আমরা প্রতি মিনিটে র্যামটি কতবার আসা যাওয়া করবে তা এই চিত্র এবং এই দুটি লিভারের সাহায্যে সেট করব। চলুন আমরা প্রথমে 20 সেট করি। তো 20 সেট করার জন্য বড় যে লিভারটি আছে এই লিভারটি এই অবস্থানে থাকবে, এই লিভারের উপরে ছোটো লিভারটি থাকবে। তো এখন আমরা যদি মেশিনটি স্টার্ট করি, দেখুন র্যামটি খুব ধীরে ধীরে আসা যাওয়া করবে, অর্থাৎ মিনিটে 20 বার সে আসা যাওয়া করবে। তো এখন চলুন র্যাম চলাচলের গতিটি আমরা একটু বাড়াই। তো আমরা 62 দিব। এর জন্য বড় যে লিভারটি আছে এটি অবস্থানে থাকবে, শুধু ছোটো লিভারটি এই পাশে চলে আসবে চিত্র অনুযায়ী। তো এখন দেখুন ভিউয়ার, আগের তুলনায় র্যাম চলাচলের গতি অনেকখানি বেড়েছে। তো আশা করি ভিউয়ার আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে চলুন আমরা দেখে নিই কীভাবে ভাইসে জব বাঁধতে হয়। তো যে জব আমরা মেশিনিং করব ওই জবটির যদি হাইট কম হয় তাহলে আমরা জবের নিচে সাপোর্ট দিয়ে নিব, তখন আমরা জবটি সঠিকভাবে মেশিনিং করতে পারবো। তো জবটিকে খুব ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনো প্রকারের লুজ না থাকে। এখন আমরা টুল পোস্টে কাটিং টুল লাগাবো। তো এটি হলো টুল পোস্ট। দেখুন টুল পোস্টের এখানে স্লট কাটা আছে, স্লটের মধ্যে কাটিং টুলটিকে প্রবেশ করে দিতে হবে। তারপরে এই বোল্টটিকে টাইট দিতে হবে। তো খুব বেশি টাইট দেওয়া যাবে না, খুব বেশি টাইট যদি আমরা দেই তাহলে কাটিং টুলটি ভেঙে যেতে পারে। এবারে জবের দৈর্ঘ্য অনুযায়ী স্ট্রোক লেংথ সেট করতে হবে। দেখুন ভিউয়ার, আমাদের জবের দৈর্ঘ্যর থেকে স্ট্রোক লেংথ অনেক বেশি। তো আমরা শুরুতেই আলোচনা করেছিলাম স্ট্রোক লেংথ যদি বেশি হয় তাহলে জব মেশিনিংয়ে অনেক বেশি সময় লাগবে। তো স্ট্রোক লেংথ সেট করার আগে অবশ্যই র্যামটিকে নিউট্রাল করতে হবে। তারপরে দেখতে হবে কাটিং টুল জবের মাঝামাঝি আছে কিনা। যদি জবের মাঝামাঝি না থাকে তাহলে স্ট্রোক লেংথ একদিকে কম বেশি হবে। তো এটি ভালোভাবে খেয়াল করতে হবে। তো শুরুতে যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমি স্ট্রোক লেংথ সেট করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার, এখানে আমি জবের দৈর্ঘ্য থেকে সামান্য একটু স্ট্রোক লেংথ বেশি রেখেছি। যদি একটু বেশি না থাকে তাহলে তো কাটিং টুল মেটাল কাটার জায়গাই পাবে না, তাই একটু বেশি রাখতে হবে স্ট্রোক লেংথ। তো এবারে আমরা দেখব কিভাবে টুল হেডের সাহায্যে ফিট দিতে হয়। তো ভিউয়ার লক্ষ্য করুন, এখানে একটি ডায়াল দেওয়া আছে। এই ডায়ালটির এক ঘূর্ণনে আমরা 4 মিলিমিটার পর্যন্ত ফিট দিতে পারবো। ফিট দেওয়ার আগে জবে কাটিং টুলটি সামান্য টাচ করে নিতে হবে। তারপরে যত মিলিমিটার আপনি ফিট দিতে চান আপনি চাইলে এই ডায়ালের সাহায্যে সেট করে অ্যাকুরেটভাবে ফিট দিতে পারবেন। তো প্রথমে আগে মেশিনটি স্টার্ট করে নিব, তারপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী ফিট দিয়ে নিচ্ছি। তো আশা করি ভিউয়ার আপনারা দেখতে পারতেছেন। তো এভাবে হ্যান্ড হুইলটি ঘুরিয়ে ধীরে ধীরে ফিট দিতে হবে। কখনোই শেপার মেশিন অফ অবস্থায় ফিট দেওয়া যাবে না বা একসাথে অনেক বেশি ফিট দেওয়া যাবে না। তো এখন আমরা দেখব এই শেফটের সাহায্যে কীভাবে ক্রস ফিট দিতে হয়। তো আমরা এই হ্যান্ডেলকে ঘড়ির সেকেন্ডের কাটার মতন করে থেমে থেমে ঘোরাবো। যেহেতু র্যাম শুধু সামনের স্ট্রোকেই কাটে, পিছনের দিকে ফিরে যাওয়ার সময় কাটে না, তাই যখন র্যামটি পিছনের দিকে ফিরে যাবে তখনই আমরা এই শেপটিকে ঘোরাবো, আর যখন সামনের দিকে আসবে তখন শেপটিকে আমরা ঘোরাবো না। এবারে আমরা দেখব কিভাবে অটোমেটিকলি ফিট দিতে হয়। এই লিভারটির দিকে লক্ষ্য করুন ভিউয়ার, এটির উপরে একটি অ্যারো দেওয়া আছে। তো আমরা এই লিভারটিকে উপরের দিকে টেনে যেদিকে ঘুরিয়ে দিব টেবিলটি ওই দিকেই অটোমেটিকলি যেতে থাকবে। আবার যদি মাঝামাঝি থাকে তাহলে এটি অফ থাকবে। তো আমরা যদি এখন এই লিভারটিকে এইদিকে ঘুরিয়ে দিই বা এই যে অ্যারো আছে অ্যারোটিকে যদি টেনে এইদিকে ঘুরিয়ে দিই তাহলে টেবিলটি প্রতিটি স্ট্রোকে এইদিকে যেতে থাকবে।
চলুন আমরা এটি দেখে নিই। তো দেখুন ভিউয়ার, লক্ষ্য করে এটি এখন অটোমেটিকলি মেটাল কাটতেছে। আবার যদি আমরা এই লিভারটিকে এদিকে ঘুরিয়ে দিই, তো দেখুন টেবিলটি এই পাশে সরে আসবে। তো যদি কখনো রেচেট কাজ না করে, তাহলে শেফটিকে এভাবে ঘুরিয়ে দিলে রেচেটটি কাজ করা শুরু করবে। তো আশা করি ভিউয়ার আপনারা বুঝতে পারতেছেন। তো দেখুন ভিউয়ার, আমাদের জবের সারফেসটি একদম মসৃণ হয়েছে। তো চলুন এবারে আমরা দেখে নিই কীভাবে রাফ ফিট দিতে হবে। তো রাফ ফিট দেওয়ার জন্য এখানে দেখুন একটি নাট দেওয়া আছে। এই নাটটিকে লুজ করে আমরা ফিট কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ প্রতিটি স্ট্রোকে কাটিং টুল কত মিলিমিটার মেটাল কাটবে তা আমরা নির্ধারণ করে দিতে পারবো। তো লক্ষ্য করুন ভিউয়ার, দেখুন কাটিং টুলটি আগের তুলনায় অনেক বেশি রাফলি মেটাল কাটতেছে। তো আশা করি ভিউয়ার আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে রাফ কাট এবং ফিনিশিং কাট দিতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটি হরিজন্টাল শেপার মেশিন কিভাবে অপারেট করতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।